আসসালামু আলাইকুম। আমাদের ভয়াল নিশি 2.0 চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের গল্প রিশফা। গল্পটি লিখেছেন গালিব আবরার। লেখকের ফেসবুক পেজটি চেক আউট করবেন, লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আজকের গল্পে একজন তরুণ টিউটর রাত 11টায় এক রহস্যময় বাড়িতে পড়াতে যায়। সেখানে তার ছাত্রী রিশফাকে ঘিরে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। আয়নায় নিজের প্রতিবিম্ব হারিয়ে যায়, বন্ধু উধাও হয়ে যায়, আর রাতের অন্ধকারে ভয়ঙ্কর কিছু একটা তাকে হুমকি দেয়। রিশফা আসলে কে? সে কি সত্যি একজন সাধারণ ছাত্রী? তাহলে চলুন শুরু করা যাক। সময়টা ছিল 2015 সাল। সবেমাত্র অনার্স প্রথম বর্ষে আমি নিজের হাত খরচ চালানোর জন্যে একটা টিউশনি করতাম। ছাত্রের বাবা ছিল পুলিশ কর্মকর্তা। হঠাৎই তার ট্রান্সফার হয়ে যায় অন্য কোথাও, তাই তারা চলে যায়, আর আমার হাত খরচের মাধ্যমটাও হারিয়ে যায়। তখন আমি অনেক খোঁজেও আরেকটা টিউশনি জোগাড় করতে পারলাম না। তারপর একদিন রাতে আমার বন্ধু আবির কল করে বলল, একটা টিউশনি আছে, ক্লাস 9-এর এক মেয়েকে পড়াতে হবে। মেয়ের বাবা ইতালি থাকে, তাই বেতন নিয়ে কোনো চিন্তা নেই, বাড়িয়েই দিবে। কিন্তু শর্ত হলো সপ্তাহে 2 দিন পড়াতে যেতে হবে, রাত ঠিক 11টা থেকে 2টো। এমন শর্ত শুনে আমি সাথে সাথে না বলে দিই, কারণ রাত 11টা থেকে পড়াতে যাওয়া আমার পক্ষে সম্ভব না। সকালে আমার ক্লাস শুরু হয় 10টা বাজে, ঘুমাবো কখন এই টাইমে পড়াতে গেলে? কিন্তু তারপর আবির যা বলল তাতে আমার ঘুম হারাম হয়ে গেল। ও বলল 15,000 টাকা বেতন দিবে, এবার ভেবে দেখ। তখন আমার কাছে 15,000 টাকা 15 লক্ষ টাকার সমান। আমি খুশিতে গদগদ হয়ে হ্যাঁ বলে দিলাম। আবির আমাদের ঠিকানা টেক্সট করে দিল আর বলল শুধুমাত্র শনিবার এবং বুধবার রাতে যেতে হবে। আমার কাছে বিষয়টা কেমন জানি অদ্ভুত লাগলো, কিন্তু টাকার নেশায় কিছুই মাথায় নিলাম না। 2 দিন পর শনিবার আমি রওনা দিলাম আবিরের দেওয়া ঠিকানা অনুযায়ী। শহর থেকে অনেকটা বাইরে হিন্দুপাড়া নামে একটা গ্রাম আছে। সেখানে বেশিরভাগ বাসিন্দাই হিন্দু ধর্মের অনুসারী। আমি সেখানে গিয়ে একজনকে ঠিকানা দেখিয়ে বললাম, ভাই এই বাড়িটা কোন দিকে বলতে পারেন? সে আমার দিকে কিভাবে যেন তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর বলল, সামনে গিয়েই একটা পুরনো বিল্ডিং পাবেন, ওইটাই আপনার ঠিকানা। আমি সামনে হাঁটা শুরু করলাম। একবার পিছনে তাকিয়ে দেখলাম লোকটা এখনও সেই অদ্ভুত ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে আছে। কেমন যেন একটু লাগছে আমার ভিতরে, মনটা সায় দিচ্ছে না যেতে। কিন্তু 15,000 টাকার কথা মনে পড়তেই আবার মন বদলে যায়। না, গিয়েই দেখি। একটা পুরনো বিল্ডিংয়ের সামনে এসে দাঁড়ালাম। হ্যাঁ, এটাই সেই ঠিকানা। 11টা বাজতে আর 1 মিনিট বাকি। আমি গিয়ে দরজায় নক করার সাথে সাথে দরজা খুলে গেল। মনে হচ্ছে কেউ যেন আমার জন্য দরজার কাছেই দাঁড়িয়েছিল। দরজা ধাক্কা দিতেই খুলে গেল, ক্যাত শব্দ করে। কিন্তু সেখানে কেউ ছিল না। তাহলে দরজা খুলল কে? আমি কখনো ভূত প্রেত এসবে ভয় পেতাম না, অনেক দেখেছি জীবনে এসব। একটা কথা বুঝে গিয়েছিলাম, সেটা হলো তাদেরকে ভয় পেলেই তারা মাথায় চড়ে বসে। তাই নিজেকে খুব শান্ত রেখে বাসায় প্রবেশ করলাম। বাসার ভিতরটা কেমন যেন অন্যরকম দেখতে। প্রতিটা দেয়ালে আরবিতে কিছু লেখালেখি করা, অদ্ভুত অদ্ভুত ছোট পোকামাকড়ের চিত্র আঁকা। সবচেয়ে বড় কথা, বাসার ভিতরটা একদম নিস্তব্ধতায় ঘেরা, কোনো একটা ছোট শব্দও কানে আসছে না। একজন মধ্যবয়স্ক মহিলা একটা রুম থেকে হাসি মুখেই বেরিয়ে এলেন। আমাকে বলল, তুমি নিশ্চয়ই গালিব, আবির তোমাকে পাঠিয়েছে। আমিও একগাল হেসে দিয়ে বললাম, জি আন্টি। তারপর আন্টি একটা রুম দেখিয়ে দিয়ে বলল, ওই রুমে যাও, রিশফা ওখানেই আছে। দেখো বাবা, ভালো মতো পড়াতে হবে, ও অনেক ফাঁকিবাজ। ওহো, তার মানে আমার ছাত্রীর নাম রিশফা। আমি বললাম, সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না আন্টি, আমি রিশফাকে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বানিয়ে দিব। প্রিয় দর্শক, গল্পটা যদি ভালো লাগছে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটা লাইক দিন। আপনার একটা সাবস্ক্রাইব আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। এই বলে রুমে গেলাম। দেখলাম রিশফা এক মনে খাতায় কি যেন অঙ্কন করছে। আমি গিয়ে হালকা কাশি দিতেই সে উঠে সালাম দিল। আমি সালামের উত্তর দিয়ে বসলাম। খাতার দিকে লক্ষ্য করে দেখলাম সে অদ্ভুত একটা প্রাণীর ছবি আঁকছিল। এমন প্রাণী বাস্তবে নেই, শুধু কল্পনাতেই আঁকা সম্ভব। তারপর আমি তাকে উদ্দেশ্য করে বললাম, আজ থেকে আমি তোমাকে পড়াবো, মন দিয়ে পড়াশুনো করতে হবে। সে কথা ঘুরিয়ে বলল, স্যার আপনার প্রিয় খাবার কি? আমি একটু অবাক হলাম, তবুও নিজেকে সামলে নিয়ে বললাম, আমার প্রিয় খাবার বিরিয়ানি। আমি জিজ্ঞেস না করলেও সে অদ্ভুত একটা হাসি দিয়ে বলল, বিরিয়ানি কোনো খাবার হলো? আমার তো প্রিয় তাজা রক্ত আর মানুষের মস্তক। একটু ঘাবড়ে গিয়ে বললাম, এসব কি ধরনের ইয়ার্কি?
আমি তোমার স্যার, পড়াশুনো বাদে কোনো ফালতু কথা হবে না আজ থেকে। সে একটু মন খারাপ করেই পড়ায় মনোযোগ দিল। বারবার আমার মনে হচ্ছিল কেউ যেন উকি দিয়ে আবার চলে যাচ্ছে। হতে পারে আন্টি তার মেয়েকে ঠিকমতো পড়াচ্ছি কিনা সেটা দেখছে হয়তো। আমার চোখ হঠাৎ করে খুব জ্বলতে লাগলো, মনে হচ্ছে যেন চোখে কেউ মরিচ ডলে দিয়েছে। আমি রিশফাকে পড়া দেখিয়ে বললাম, ওয়াশরুমটা কোন দিকে তোমাদের? সে হাতের ইশারায় দেখিয়ে দিল। আমি তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে চোখে পানি দিলাম। তারপর আয়নায় তাকিয়ে দেখলাম চোখ লাল হয়ে আছে। ভালোভাবে চোখে মুখে পানি দিলাম, এখন একটু ভালো লাগছে। ওয়াশরুম থেকে বের হতে যাব, হঠাৎ খেয়াল করলাম আমি তো চলে যাচ্ছি, কিন্তু আয়নার ভিতরে আমার প্রতিবিম্বটা এখনও ঠাই দাঁড়িয়ে। আমি চোখ ডলা দিয়ে আবার তাকালাম আয়নার দিকে। এবার সেখানে কেউ নেই, এমনকি আমার কোনো প্রতিবিম্বও সেখানে নেই। এটা কেমন আয়না? যেহেতু আমি এসবে ভয় পাই না খুব একটা, তাই ভাবলাম এখানে কেউ তো আছে যে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। তাই আমি আস্তে করে বললাম, এই ছোট্ট ওয়াশরুমে কি ভয় দেখাস আমাকে? সাহস থাকলে বাইরে দেখা করিস। এই বলে চলে আসলাম। রিশফা বলল, স্যার তাকে দেখেছেন? আমি হকচকিয়ে উঠলাম, মানে কাকে দেখব? রিশফা কিছু না বলে তার আকাশেই প্রাণীটার দিকে তাকালো। কেমন যেন অদ্ভুত লাগছে তার আচরণ। সেদিনের মতো পড়ানো শেষ করে বের হলাম বাসা থেকে। বাসার ভিতরের তাপমাত্রা আর বাইরের তাপমাত্রার অনেক পার্থক্য। বাসার ভিতরটা যেন অন্য একটা জগৎ। রাত তখন 2টো। আমি হিন্দুপাড়ার চিকন গলি দিয়ে হাঁটছি। তখন কোনো গাড়ি পাবো না জানি, তাই হেঁটেই যেতে হবে। হঠাৎ দেখলাম একটা গাছের নিচে কেউ একজন দাঁড়িয়ে আছে। তার মুখটা বোঝা যাচ্ছে না, কিন্তু দেহটা বিশাল আকৃতির, যেমনটা রেসলারদের হয়। আমি বুঝে গেলাম এটা অন্য কিছু, তাই তাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় বললাম, আর মানুষ পাইলি না ভয় দেখানোর জন্য? ও পাশ থেকে আওয়াজ এলো, তোকে তো ওই ওয়াশরুমেই মেরে ফেলতাম, কিন্তু তুই সাহসের কথা বলছস, তাই এখানে তোর জন্য অপেক্ষা করছিলাম আমার সাহস দেখানোর জন্য। আমি একটু হেসে বললাম, ভুল জায়গায় সাহস দেখাতে গিয়ে বিপদে পড়িস না ভাই। তোর মতো অনেক শয়তানকে সাইজ করছি, এখন বিরক্ত না করে আমাকে আমার মতো যেতে দে। এবার সে গাছের নিচ থেকে বেরিয়ে এলো ধীরে ধীরে। তার মুখটা আমার কাছে উন্মুক্ত হলো। কোথায় যেন দেখেছি তাকে। হ্যাঁ, মনে পড়েছে, রিশফার আকাশ এই অদ্ভুত প্রাণীটার মতো একদম। তার দেহ মানুষের মতো হলেও চেহারা ভয়ঙ্কর পশুর মতো। এবার একটু ঘাবড়ে গেলাম। আমি কিছু বলার আগেই সে বলল, দেখ তো আমার মতো কাউকে সাইজ করেছিস কিনা এর আগে। মুখে ভয়ঙ্কর একটা হাসি। আমি বললাম, আমাকে মারতে চাইলে এখনই মেরে ফেল, পরে আর এমন সুযোগ নাও পেতে পারিস। এবার সে একদম আমার সামনে এসে দাঁড়িয়ে জামার ভিতর থেকে তার লোমশ হাতটা বের করে আমার কাঁধে রাখল। আমার মনে হলো যেন একটা বড় পাথর আমার কাঁধে এসে পড়ল। সে বলল, তোর সাহস দেখে আমি অবাক হয়েছি। তুইই প্রথম যাকে আমি ভয় দেখাতে ব্যর্থ, আর এই জন্যই তুই এখনো বেঁচে আছিস। তোকে একটা সুযোগ দিলাম আমি। এরপর থেকে রিশফাকে পড়ানো তো দূরের কথা, এই গ্রামের আশেপাশে যেন তোকে না দেখি। এখন চলে যা সোজা, পিছনে তাকাবি না। এখান থেকে রিশফাদের বিল্ডিংটা স্পষ্ট দেখা যায়। বিল্ডিংয়ের দিকে একবার তাকিয়ে দেখলাম রিশফা ছাদে দাঁড়িয়ে আছে এবং এদিকেই তাকিয়ে আছে। চাঁদের আলোয় এত দূর থেকেও রিশফার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। বুঝলাম কিছু একটা তো গড়বড় আছে। আমি আর কথা না বাড়িয়ে সোজা হাঁটা শুরু করলাম। আর পড়াতে আসবো কিনা জানি না, সেটা নিয়ে পরে ভাবা যাবে। এখন বেশি সাহস দেখাতে গেলে হয়তো আজকে বেঁচে ফেরা হবে না। খুব দ্রুত পা চালালাম। আপাতত এই জায়গাটা ত্যাগ করতে হবে। হঠাৎ পিছন থেকে শীষ বাজানোর শব্দ ভেসে আসলো। আমি পিছনে না তাকিয়ে আরও জোরে হাঁটা দিলাম। শীষ বাজানোর শব্দটা যেন আমার সাথে সাথে আসছে। এই বুঝি আমাকে খপ করে ধরে ফেলবে পিছন থেকে। সহ্য করতে না পেরে দ্রুত পিছনে তাকিয়ে বললাম, আরে ভাই, তুই তো চলে যেতে বললি, তাহলে আবার এসব করতাছস কেন? দেখলাম একটু দূরে একজন দাঁড়িয়ে আছে আর আমাকে হাতের ইশারায় ডাকছে। কাছে গিয়ে খেয়াল করলাম এটা সেই লোকটা যার কাছে আমি ঠিকানা জিজ্ঞেস করেছিলাম। এখনও সেই অদ্ভুত ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি একটু ধমকের স্বরে বললাম, ওই মিয়া, এইভাবে আমাকে ভয় দেখানোর মানে কি? আর এভাবে কেন তাকিয়ে আছেন? তখনও খেয়াল করেছিলাম আপনার তাকিয়ে থাকা। সমস্যা কি? লোকটা কেমন একটা দৃঢ় কণ্ঠে বলল, আমি অবাক হচ্ছি তুমি ওই বাসা থেকে জীবিত ফিরে এসেছ। এর আগে কেউ জীবিত ফেরেনি। মানে কি বলছেন? ওই বাসাটা যে একটু অদ্ভুত সেটা আমি বুঝে গিয়েছি, কিন্তু জীবিত ফেরা না ফেরা এগুলো কি ধরনের কথা? লোকটা উল্টো ঘুরে চলে যেতে লাগল। যেতে যেতে বলল, রিশফা কোনো সাধারণ মেয়ে না,
আজকে বেঁচে গেছো, পরের বার বাঁচতে নাও পারো, আর কখনো এদিকে আসবে না। আমি তার চলে যাওয়ার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, কে এই রিশফা? কি হচ্ছে এখানে? আবির এই ঠিকানা পেল কোথায়? সব জানতে হবে আমাকে। সেদিনের মতো বাসায় চলে আসলাম। সকাল 10টার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবিরকে কল দিলাম, কিন্তু বারবার ওর ফোন সুইচ অফ আসছে। তাই চিন্তা করলাম আজকে কলেজ যাব না, আবিরের বাসায় চলে গেলাম সোজা। গিয়ে জানতে পারলাম আবির নাকি আজ 3 দিন হলো বাসায় ফিরেনি, ফোনেও পাওয়া যাচ্ছে না ওকে। আবিরের পরিবারটা একটু এলোমেলো, ওর মা বাবার মাঝে সম্পর্ক ভালো না, সব সময় ঝগড়া লেগে থাকে। তাই আবির যে 3 দিন ধরে ঘরে ফিরেনি সেটা নিয়ে তাদের তেমন মাথা ব্যথা নেই। কিন্তু আমার যে আবিরকে লাগবেই। রিশফা সম্পর্কে জানতে হলে আবিরের কাছ থেকে আগে জানতে হবে ওই ঠিকানা সে কোথায় পেল। সব বন্ধুদের বাসায় খবর নিলাম, কিন্তু কেউ আবিরের কোনো খোঁজ জানে না। তবে এক বন্ধু বলল 3 দিন আগে আবিরের সাথে তার কথা হয়েছিল। কথায় কথায় আবির জানায় অনেক বড়লোকের একটা মেয়ের টিউশনি পেয়েছে সে, মাসে 15,000 টাকা বেতন। তাই বাবার কাছ থেকে আর ভিক্ষা চাওয়া লাগবে না হাত খরচের জন্য। আমি অনেকটা শকড হয়ে গেলাম এটা শুনে। তার মানে আবির আমার আগে রিশফার টিউশনিটা পেয়েছিল, তাহলে সে আমাকে দিয়ে দিল কেন? সব কিছু মাথার ওপর দিয়ে যাচ্ছে। আবিরকে না পেলে এসব প্রশ্নের উত্তর পাব না। সেদিন বাসায় ফিরতে একটু রাত হয়ে গেল। আমাদের বাসায় যেতে হলে একটা বাঁশের ঝাড় পেরিয়ে যেতে হয়। যখন আমি বাঁশঝাড়টা অতিক্রম করলাম তখনই পকেটে থাকা ফোনটা বেজে উঠল। ফোন বের করে দেখলাম আবির কল দিয়েছে। তাড়াতাড়ি করে কলটা রিসিভ করে বললাম, কিরে শালা, তুই কই? আজকে সারাদিন তোরে খুঁজতে খুঁজতে আমার স্যান্ডেলের তলা ক্ষয় করে ফেলেছি। ওপাশ থেকে আবির বলল, পিছনে তাকা একবার। আমি সাথে সাথে পিছনে তাকিয়ে দেখলাম আবির বাঁশঝাড়ের কাছে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আমি দৌড়ে গেলাম। আবির হাতের ইশারায় আমাকে ওর সামনে যেতে বাধা দিল। আমি থেমে গিয়ে খেয়াল করলাম ওর মাথাটা দেখা যাচ্ছে না, ঠিক যেমন গতকাল রাতে প্রথমে ওই প্রাণীটার মাথা দেখা যাচ্ছিল না। আমি বললাম, আবির, তুই ঠিক আছিস? কই ছিলি এই 3 দিন? আবির বলল, তুই আমাকে দেখোস নাই গতকাল? আমি তো তোকে আয়নায় দেখলাম। আমি এখন থেকে ওই আয়নার ভিতরেই থাকব রে। বাইরের দুনিয়া আমার কাছে ভালো লাগে না। এসব কি বলতাছস তুই? পাগল হয়ে গেলি নাকি? আর তোর মুখ দেখাচ্ছিস না কেন? নতুন বউ নাকি তুই? আবির হেসে দিয়ে বলল, তুই সহ্য করতে পারবি না, আমার এখন যেতে হবে। তোকে যা বলার জন্য আসলাম সেটা হলো রিশফার ব্যাপারে বেশি কৌতূহল দেখাস না, সেটা তোর জন্য ভালো হবে। এই বলে আবির চলে যাচ্ছে। আমি চেষ্টা করলাম আবিরের পিছনে যাওয়ার, কিন্তু আমার পা যেন নড়ছেই না। আবিরকে অনেকবার ডাকলাম, কিন্তু সে শুনল না, অন্ধকারে মিলিয়ে গেল। এবার আমার পা স্বাভাবিক হলো। আমি তাড়াতাড়ি করে ঘরে চলে এলাম। ভাবতে লাগলাম, এটা কি সত্যিই আবির ছিল, নাকি আবিরের রূপে অন্য কেউ ছিল? কিছুই মাথায় ঢুকছে না। এভাবে চিন্তায় চিন্তায় কেটে গেল আরও 3 দিন। বুধবার চলে আসলো। আজকে রিশফাকে পড়াতে যাওয়ার ডেট। আমি কি করব ভাবছি, যাব নাকি যাব না, মন স্থির করতে পারছি না। অবশেষে ঠিক করলাম আমি যাব আজ, যা হওয়ার হবে। আমিও দেখে নিব কি হয়। মনে সাহস সঞ্চয় করে চলে গেলাম। তখন রাত 10:55। রিশফাদের বিল্ডিংয়ের সামনে গিয়ে দাঁড়াতেই ছাদ থেকে বড় একটা ফুলের টব ঠিক আমার সামনে ধপাস করে পড়ল। আমি পিছিয়ে গেলাম একটু। অল্পের জন্য আমার মাথায় পড়েনি। ওপরে তাকাতেই দেখি রিশফা একটা কালো রাগান্বিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তার খোলা চুলগুলো বাতাসে উঠছে। আজকের মতো এখানেই শেষ করছি। রিশফা গল্পের পরের পর্বের জন্য অপেক্ষায় থাকুন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে নতুন ভিডিও আসলে সবার আগে নোটিফিকেশন পান। আল্লাহ হাফেজ। ভয়াল নিশি 2.0 এর সাথেই থাকুন।